স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু প্রথম সেমিস্টারের আজকে আমাদের ডে নাম্বার 5 ক্লাস চলছে, অর্থাৎ পঞ্চম দিনের ক্লাস। এই প্রথম অধ্যায় থেকে আমি সর্বমোট 8 দিনের ক্লাস দেবো। সেই 8 দিনের ক্লাসের মধ্যে তোমাদের পুরোটা কিন্তু কভার আপ হয়ে যাবে। তো আজকে পঞ্চম দিনের ক্লাস চলছে। আজকে আমি আলোচনা করব একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি যেখানে রয়েছে, এখানে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার সম্পর্কে আমি ডিসকাস করব। যেহেতু তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে, সেহেতু মূল বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। কোনো বিস্তারিত যে অতিরিক্ত তথ্য সেগুলো নয়, টু দি পয়েন্ট প্রত্যেকটা জিনিস আলোচনা হবে। তো তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 300 রুপিস পার সাবজেক্টের জন্য দুটো সেমিস্টার। অর্থাৎ তুমি যদি 300 দিয়ে অ্যাডমিশন নাও, তাহলে এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা তুমি কিন্তু দুটো সেমিস্টারে পড়তে পারবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার অনলাইনের কোর্স ফি কিন্তু আমাদের এটা রয়েছে পার সাবজেক্ট। আরো অন্যান্য বিষয়গুলো আমাদের অন্যান্য স্যার ম্যামরা পড়াচ্ছেন, সেই সমস্ত সাবজেক্টগুলোতেও তোমরা যদি যুক্ত হতে চাও তো ইজিলি ভাবে যুক্ত হতে পারো। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। প্রাচীন ও মধ্যযুগীয় পর্যায়ে রাষ্ট্রচিন্তার আদি মধ্যযুগ এবং তার প্রাথমিক বিবর্তন। বিশেষ করে আমরা এখানে দেখব গ্রিক, রোমান এবং মধ্যযুগীয় যে যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে তাদের কি অবদান রয়েছে। প্রথমত 19 শতক। 19 শতকে কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান একটি স্বাধীন শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসেবে কিন্তু 19 শতকে এটা প্রতিষ্ঠিত হয়। এবার প্লেটো কি বলছে, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক। পরীক্ষায় প্রশ্নটা ভীষণ ভাবে আসে যে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, সেটা বলতে হবে প্লেটো। এছাড়া স্টেটসম্যান এবং লস যে গ্রন্থটা রয়েছে সেটাও কিন্তু রচনা প্লেটো করেছিল। এবার অ্যারিস্টটল কিন্তু পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে এবং তাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম রাজনীতি বিজ্ঞানী বলা হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনকও কিন্তু বলা হয় অ্যারিস্টটলকে, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। এবার রোমান অবদান বলছে যুক্তিবাদিতা ও ন্যায়কে কিন্তু আইনের ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়। দেন মধ্যযুগ বলছে পাডুয়ার মার্সিলিও ধর্মনিরপেক্ষীকরণ ও লোকায়ত সার্বভৌমিকতার সূত্রপাতও কিন্তু করেছিল এই রোমান রাষ্ট্রবিজ্ঞানীরা। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মধ্যে আমরা মূলত বেদ এবং মহাভারতের কথা বলতে পারি। দেখো এখানে কি বলছে, প্রাচীন ভারতের ঋগ্বেদ ও কৌমতন্ত্র এবং সভা ও সমিতির মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কিন্তু উল্লেখ রয়েছে বেদ ও মহাভারতে। এবার মহাভারতের শান্তি পর্বে কিন্তু রাষ্ট্রতত্ত্ব, রাজনীতি, রাজধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে একটা রাজার ধর্ম কি হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা আমরা বলবো, রাষ্ট্র বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। কি বলছে যে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের মূল আলোচ্য বিষয় হলো সপ্তাঙ্গ তত্ত্ব এবং মণ্ডল তত্ত্ব। এবং সপ্তাঙ্গ তত্ত্বের 7টি উপাদানের মধ্যে জানতে হবে স্বামী, আমত্ত, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। 7 এলিমেন্টস অফ দি স্টেট, মানে একটা রাষ্ট্রের 7টা উপাদান হয় বা 7টা উপাদান নিয়ে একটা রাষ্ট্র গঠিত হতে পারে। স্বামী মানে রাজা, আমত্ত মানে মন্ত্রী, জনপদ বলতে মানুষ যেখানে থাকে, টেরিটরি যেটাকে আমরা বলি। দুর্গ বলতে 4 রকমের দুর্গ হয়, অরণ্য দুর্গ, জলদুর্গ, পার্বত্য দুর্গ, মরুদুর্গ। দেন কোষ বলতে কোষাগার বা ট্রেজারি যেটাকে আমরা বলি। দণ্ড বলতে শাস্তি এবং মিত্র বলতে বন্ধু। এই 7টা এলিমেন্টস দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। এটা কিন্তু বলেছিলেন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ক্লিয়ার? আচ্ছা, এবার নবজাগরণ ও আধুনিক রাষ্ট্রচিন্তা ম্যাকিয়াভেলি থেকে জন স্টুয়ার্ট মিল পর্যন্ত আমরা তাদের ব্যাপারে জানবো। এবার নিকোলো ম্যাকিয়াভেলি বলছে তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। তিনি রাজনীতি থেকে নৈতিকতাকে পৃথক করে রাষ্ট্রনৈতিক মানুষ ধারণার কিন্তু জন্ম দিয়েছিল। দেন জাবোদা বলছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে তিনি প্রথম রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্ব বা থিওরি অফ সভরিয়েনিটি সুস্পষ্টভাবে উপস্থাপনা কিন্তু করেছেন। এবার টমাস হবস তিনি ছিলেন রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার এবং আইনগত সার্বভৌমিকতার বা লিগ্যাল সভরিয়েন্টির জনক। তাহলে বলতে হবে আইনগত সার্বভৌমত্বের জনককে, তাহলে বলে টমাস হবস। সার্বভৌমত্ব তত্ত্বের, রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের কথা প্রথম কে বলেছিলেন? জাবোদা। এইভাবে করে কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসে, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস।
চুক্তিবাদী এবং উপযোগিতাবাদী চিন্তাধারার মধ্যে সবার প্রথমে আসবে জন লকের চিন্তাধারা। অভিজ্ঞতাবাদী পদ্ধতির অনুসারী এবং রাজনৈতিক সার্বভৌমিকতার জনক। বলতে হবে পরীক্ষার প্রশ্ন আসলে রাজনৈতিক সার্বভৌমিকতার জনককে, তাহলে বলতে হবে কিন্তু এখানে জন লক। এবং রয়েছে জা জ্যাক রুশো, সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কিন্তু এই জা জ্যাক রুশো বা কোনো কোনো জা জ্যাকুইস রুশো আছে, যিনি জেনারেল উইল তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্বের মাধ্যমে জনগণের সার্বভৌমিকতার মানে কিন্তু কথা তিনি তুলে ধরেছেন। এবার জেরমি বেনথাম বলছে উপযোগিতাবাদ, সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ তত্ত্বের প্রবক্তা ছিল কিন্তু জেরমি বেনথাম। তাহলে যদি বলে উপযোগিতাবাদী একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম, তাহলে জেরমি বেনথাম বলবে। তার মতে রাষ্ট্র হলো ব্যক্তির ওছি বা তোমার হচ্ছে ট্রাস্টি। এবার জন স্টুয়ার্ট মিল কি বলেছেন? প্রতিনিধিত্বমূলক সরকার এবং আধুনিক উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা হলেন তোমার হচ্ছে জন স্টুয়ার্ট মিল। ক্লিয়ার? ওকে। এবার নেক্সট রয়েছে মার্কিন বিকাশ ও আচরণবাদ। তো 1868, এটা 1800 হবে, 68 সালে পলিটিক্যাল সায়েন্স তোমার কোয়ার্টারলি প্রকাশ এবং 1903 সালে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। চার্লস মরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়। শিকাগো গোষ্ঠী আচরণবাদ সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ। রবার্ট ডালেকে প্রতিবাদ আন্দোলন এবং ডেভিড স্টন একে তাত্ত্বিক বিপ্লব কিন্তু বলেছেন। 1960 এর শেষে আচরণবাদের বিপ্লব ঘটে যায়, যার ভিত্তি ছিল মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা এবং সাম্যের পুনঃপ্রতিষ্ঠা। এবার মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির কথা আমরা জানবো। বলছে মার্ক্সবাদ সমাজকে একটি খণ্ডিত বিষয় নয়, বরং একটি সামগ্রিক সত্তা হিসেবে তুলে ধরে তার অংশগুলিকে বিচার করে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সবাদ একটি বৈপ্লবিক শ্রেণী ভিত্তিক দৃষ্টিভঙ্গির অবতারণা করেন। ভ্লাদিমির লেনিন কি বলছে? মার্ক্সবাদের অন্যতম প্রধান ব্যাখ্যাকার ছিলেন তিনি। ঠিক আছে। লেনিনের বিখ্যাত গ্রন্থসমূহের মধ্যে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন এবং ইম্পেরিয়ালিজম কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবার রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি রয়েছে? বলছে রাজনৈতিক সচেতনতা। রাষ্ট্রবিজ্ঞান পাঠ নাগরিকের নিজস্ব সামাজিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে। বুদ্ধিবৃত্তির বিকাশ, দেশের বর্তমান শাসন ব্যবস্থা মূল্যায়ন করতে এবং বিকল্প উন্নত ব্যবস্থার সন্ধান দিতে কিন্তু যথেষ্ট সহায়তা করে এই বুদ্ধিবৃত্তির বিকাশ। দেন সুনাগরিকতা তৈরিতেও কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা যথেষ্ট অবদান রয়েছে। বর্ণবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা দূর করে মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাও কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞান পাঠের একটা দায়িত্ব। তো এই ছিল আজকের ক্লাস। তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে আমাদের, যেটা পিস্টিকল এডুকেশন নামে। এই নামটা তোমরা লিখে যদি সার্চ করো, এখান থেকেও তোমাদের যে সাবজেক্টের প্রয়োজন সেই সাবজেক্ট কিন্তু তোমরা ইজিলি ভাবে নিতে পারো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।